বাংলাদেশের রাজনীতি আবারও এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের দেয়া 7 দিনের সময়সীমা শেষ, কিন্তু কোন রাজনৈতিক দলই এখনো পর্যন্ত একমত হতে পারে। এদিকে বিএনপি বলছে এই সরকার যেন কোনো দলের স্বার্থে কাজ না করে। অন্যদিকে হেফাজত, জামায়াত সহ ইসলামী দলগুলো বলছে গণভোট এখনই হবে, অর্থাৎ নভেম্বরেই হবে, পরে না। আর আওয়ামী লীগ এখনো ছায়ার মতো রাজনীতির বাইরে নানা ইঙ্গিত দিয়েই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সংস্কারের পথে আদৌ এগোচ্ছে, নাকি পুরনো ক্ষমতার খেলায় ফিরছে আবারও? প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনার সঙ্গী সাংবাদিক বন্ধু, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, খুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা। বাংলাদেশের সাধারণ মানুষ ফেব্রুয়ারিতে ভোট হবে, সেই উৎসবে মানসিক ভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়াবে বাকি যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে রয়েছে, তাদের কাছে যে প্রত্যাশা বাংলাদেশের সাধারণ মানুষের, সেই প্রত্যাশা পূরণের আগে এই যে গণভোট নিয়ে পারস্পরিক বিরুদ্ধে গিয়ে অবস্থান এবং কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা, কতটা নির্বাচনের পক্ষে যাচ্ছে বা এটা কি নির্বাচনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে? তুমি কিভাবে দেখছো বিষয়? দেখো, আমার মনে হচ্ছে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সে দেশের মাটিতে রাজনীতি করছে না, এখন দেশটাকে নিয়ে রাজনীতি করছে। আমরা 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থান দেখেছিলাম। তো আমার মনে হচ্ছে যে, আমি আশঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে এবার মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক গণ অভ্যুত্থান করবে। কারণ রাজনৈতিক দলগুলো যে জ্ঞানহীন কাজকর্ম করছে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না, যাকে তারা দায়িত্ব দিয়েছিল, সব রাজনৈতিক দল যার হাতে দায়িত্ব অর্পণ করেছিল, তার সঙ্গে একটা সমতা বজায় রেখে, ঐক্য বজায় রেখে, দেশের সাধারণ মানুষের কথা ভেবে, দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার কথা ভেবে তারা যদি এই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, আর কিছু বলার থাকে না। এরপরে যদি অন্তর্বর্তী সরকার কোনো কড়া পদক্ষেপ নেয়, আমার মনে হয় সেটা গোটা বিশ্বের কাছে বিষয়টি সমাদৃত হবে। তার কারণ অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব আছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা সঠিক কিছু পৌঁছে দেওয়া। বাংলাদেশের সাধারণ মানুষ চেয়েছিল গণ অভ্যুত্থান, স্বৈরাচারের বিরুদ্ধে। এখন রাজনৈতিক দলগুলো কি করছে? আমার একদম সরাসরি প্রশ্ন করছি, কেন প্রশ্ন করবো না? আমাদের অধিকার রয়েছে, আমরা একটা সাংবাদিক, আমরা একটা বিশ্ব নাগরিক। আর প্রথম কলকাতা ভারত বাংলাদেশের স্বার্থে কথা বলে। কি পরিচয় দিচ্ছে তারা? বাংলাদেশের সাধারণ মানুষ কি গণ অভ্যুত্থানের পরে এই পরিবেশ চেয়েছিল? চাইনি তো। একটা বিশ্ববন্দিত লরিয়েটের কাছে, নোবেল লরিয়েটের কাছে একটা সুষ্ঠু পরিচালনার দায়িত্বভার দিয়েছিল। সে কাজটা করছে, তাকে সহযোগিতা করা উচিত। ঐক্যমতের সেতু বন্ধন গড়ে তুলে দেশের নির্বাচনকে সামনে আনা উচিত। কেন এত মতভেদ? সবাই তো বাংলাদেশের সাধারণ মানুষের ভালো চাইছে, তাহলে কেন ঐক্যমত হচ্ছে না? একদমই। পরমাশিস, তুমি জানো যে এই গণভোট কেন চাওয়া হচ্ছে? পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কেন গড়িমসি করছে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তুমি জানো, এর মধ্যে বিএনপির যে রাজনৈতিক কৌশল, তাতে কিছুটা বদল হয়েছে বলে আমার মনে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সরাসরি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়। অর্থাৎ সরাসরি কিন্তু এবার তিনি অন্তর্বর্তীকালীন সরকার বা বলা ভালো ডক্টর ইউনূসকে একেবারে ইঙ্গিত করে কথাটা বলেছেন। তুমি এ বিষয়ে কি, তোমার অভিমত কি, বিশ্লেষণ কি? দেখো, এই জায়গাটাতে একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে আমি আমাদের দেশের কথা দিয়ে যদি বলি, যে কোনো রাজনৈতিক দল তারা ভোট প্রচারে যাওয়ার আগে জনমানুষের তাদের পরিস্থিতি, পরিবেশ, তাদের অবস্থানকে বোঝানোর জন্য কিন্তু এই জাতীয় মন্তব্য করে থাকে। তার মানে উনি ধরেই নিচ্ছেন যে নির্বাচন করতেই হবে, নির্বাচন আসন্ন, এবং ওনার এই বক্তব্যটাকে একদম একটা রাজনৈতিক বক্তব্য হিসাবেই ধরতে হবে। তার কারণ যে প্রতিপক্ষের কাছে, মানে দেশের ভোটারের কাছে উনি বোঝাতে চাইবে যে উনি একটা পক্ষ নিয়ে কথা বলছে, উনি সমর্থন আদায়ের জন্য কিন্তু এই রাজনৈতিক মন্তব্যটা করেছে। এটা যে সরাসরি ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধের মুখে ফেলবে, এটা কিন্তু নয়। এটা একটা রাজনৈতিক বক্তব্য, এবং এটা দেশের মানুষের, ভোটারদের মনে তার পক্ষ নেওয়ার জন্য কিন্তু এই জাতীয় রাজনৈতিক মন্তব্য তিনি করেছেন। এটা আমার অভিমত। কেন আমাদের দেশেও কিন্তু যখন ভোট আসন্ন হয়, নির্বাচনের একেবারে প্রাককালে, তখন নির্বাচন কমিশনকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রশ্নের মুখে ফেলে, যাতে তারা নিরপেক্ষভাবে কাজ করে। এটা একটা রাজনৈতিক কি বলবো, এজেন্ডা বলতে পারো, রাজনৈতিক প্রচার বলতে পারো, রাজনৈতিক বক্তব্য বলতে পারো। মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে, দর্শকরা যদি পরিষ্কার করে তারা বুঝতে চান, তাহলে আমি বলবো যে এটা সরকারকে একটা লাইন অফ কন্ট্রোল দেখিয়ে দেয়া, যে আপনাকে সবগুলো রাজনৈতিক দল এবং জনগণের পক্ষেই কথা বলতে হবে,
বলতে বিশেষ হবে, কোনো একদমই তাই। স্বার্থ বা জনগণের বিরুদ্ধে যাতে আপনার সরকার বা আপনার সরকার উপদেষ্টা যাতে না যান, সেই একটা লাইন অফ কন্ট্রোল সেটি দেখিয়ে দিয়েছেন। সেটি নিশ্চয়ই তারেক রহমান সেটা বলতে পারেন। আবার এটা তো ঠিকই যে ডক্টর ইউনূস তিনি নোবেল বিজয়ী হতেই পারেন, তিনি অর্থনীতিবিদ হতেই পারেন, তিনি গ্রামীণ ব্যাংকের কর্ণধার হতেই পারেন, বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান থাকতেই পারে। তিনি তো রাজনীতিক নন। স্বাভাবিকভাবেই তারেক রহমান রাজনীতিক পরিবার থেকে উঠে আসা এবং দীর্ঘ সময়ে রাজনীতির ঘাত প্রতিঘাতে তার একটা রাজনৈতিক পরিপক্কতার জায়গা থেকে তিনি একটা মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে সেই লাইন অফ কন্ট্রোল বেঁধে দিতেই পারেন, ঠিক আছে। কিন্তু আমাদের আলোচনার আজকে যে বিষয়, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি গত সপ্তাহেই প্রধান উপদেষ্টার বাসভবনে এটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পর একজন উপদেষ্টা বাইরে বেরিয়ে প্রায় বডি ল্যাঙ্গুয়েজে আরেটারে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা ভাই নিজেদের মতো করে আগে নিজেরা সমঝোতায় এসো এবং তারপর সেই সমঝোতার সময়টা তোমাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে 1 সপ্তাহ। যদি 1 সপ্তাহের মধ্যে নিজেরা সমঝোতায় না আসো তাহলে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের কাছে সিদ্ধান্ত রয়েছে এবং সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কারণ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত প্রস্তুত এবং সমস্ত প্রস্তুতিও ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে বিভিন্ন রকমের বিবৃতি আমরা গণমাধ্যমে দেখি সেটি পরিষ্কার হচ্ছে। সংকট নিরসনের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উল্টে যেটি আমি বেশ কয়েকজনের মন্তব্য থেকে আমাদের কাছে এটা প্রতীয়মান হচ্ছে যে বরং রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকে ধেয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের দিকে ধেয়ে আসা উচিতই, কিন্তু তুমি যদি এখন আমরা বাংলাদেশের যারা এখন তো সোশ্যাল মিডিয়া হাতে একটা সেলফোন থাকলেই গোটা বিশ্বের সবকিছু দেখা যায় বা জানা যায়। বাংলাদেশের গণমাধ্যমগুলোও কিন্তু অরিড এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। গণঅভ্যুত্থানের পর থেকে যে পরিস্থিতি ক্রমান্বয়ে মানে বাংলাদেশের সমস্ত মিডিয়া প্রচার করেছে বা করেছে, সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে যেটা অস্থির পরিস্থিতি কেন বলবো, আজকে আমাদের এই আলোচনায় আমরা বসছি কেন, যে অন্তর্বর্তী সরকারের কিন্তু গত 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা দীর্ঘ সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে, প্রায় 1.5 বছর অতিক্রান্ত। একটা বাংলাদেশের মতন একটা দেশ, একটা অবশ্যই একটা দক্ষিণ এশিয়ার একটা অন্যতম ভূমিকা পালন করে বাংলাদেশ, এবং গোটা বিশ্বের কাছে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের একটা মান এবং স্থান আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দেশে নির্বাচন করতে গিয়ে এত কেন টালবাহানা, এক কথায় টালবাহানা কেন? সে দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিয়ে দেশের মানুষের স্বার্থের কথা যখন তারা বলছে, তাহলে নির্বাচনকে সম্পন্ন করার জন্য, নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিন্তু তারা কেন সহমত পোষণ করছে না, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা সকলে ঐক্যমত্যের ভিত্তিতে যে আমরা সকলে এক আছি, আপনি নির্বাচনকে এগিয়ে নিয়ে আসুন, এই জায়গাটা করছে কেন? এটা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধের মুখে পড়তে হচ্ছে সেদেশের রাজনৈতিক দলগুলোকে, এবং সেদেশের গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে বিষয়টা ফলাও করে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু বিষয়টা ফলাও করে কম বেশি উঠে আসছে। এটা কিন্তু আমাকে এক কথায়, আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষের, আমাদের দেশের সাধারণ মানুষের আমরা কথা বলি, আমাদের কিন্তু এই বিষয়টা অত্যন্ত তাড়িত করছে যে এটা কিন্তু হওয়ার কথা নয়। অন্যদিকে দেখো যে আমরা গত কয়েকদিন আগেও আমরা এটাকে প্রশংসা করেছিলাম, কিংবা রাজনৈতিক এই যে জামায়াত ইসলামের যে 8টি রাজনৈতিক দলের সঙ্গে যে জোট এবং তাদের মধ্যে যে প্রায় এক স্বরে কথা বলা, সেটি আবার গত কয়েকদিনের মধ্যে কিন্তু ব্যাপারটা মানে ভিন্ন স্বর দেখা যাচ্ছে। সেটা আমরা বলতেই পারি যে ইসলামী রাজনীতিতে একটা বিভাজনের সুর স্পষ্ট। যেমন এটা কেন বলছি, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলছেন গত 2 দিন আগে, জামায়াত বাদে সব ইসলামী দল এখন। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ হেফাজত চাইছে ইসলামী ভোট ব্যাংক এক জায়গায় দাঁড়াক, কিন্তু জামায়াত ছাড়া। এটাই প্রমাণ করে যে ইসলামী রাজনীতি এখন ঐক্যের চেয়ে বিভক্তির দিকে এগোচ্ছে। জামায়াত ইসলামের অবস্থান অবশ্য একটু কৌশলী। তারা বলছে সরকারের দেয়া 7 দিনের সময়সীমা হলো একটি সুযোগের জানালা, কিন্তু সেই জানালা দিকে কেউ এখনো ঢুকতেই পারছে না। এই যে এই বক্তব্য থেকে আবার হেফাজত আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে, কি বলেছে, যে গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে, পরে নয়। না হলে 11ই নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি আসবে। অর্থাৎ তারা সরাসরি চাপ তৈরি করতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে। অর্থাৎ একদিকে যেমন বিএনপি তাদের চাপের কৌশল নিচ্ছে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে জোট, সেই জোটের বিভাজনের মধ্য দিয়েও বিভাজিত হয়ে তারাও কিন্তু এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তাদের লক্ষ্য কিন্তু নির্বাচন। তুমি কিভাবে দেখছো বিষয়টি? এবং সবার লক্ষ্য কিন্তু অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলা। দেখো, অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে বেসিক লাভটা কি? অন্তর্বর্তী সরকারের কাছে তো দায়িত্ব তারাই অর্পণ করেছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদেশের সাধারণ মানুষের কথা
কথা ভেবে যদি তারা নির্বাচনের দিকে এগোয়, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকের মানসিক শক্তিকে মানে একনায়কতন্ত্রের ভঙ্গিতে কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চাপিয়ে দেওয়ার চেষ্টার ভঙ্গি কিন্তু আমরা ফলশ্রুতি কি দেখেছি 2024-এর 5ই আগস্ট। আমি আগেও বলেছি আমাদের এই আলোচনায় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কিন্তু এক কথায় ওয়ার্ন হতে হবে, সতর্ক বার্তা হিসেবে দেখতে হবে 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থান। আমার মনে হয় এনারা এখনো কোথাও একটা ভুল করছে। বাংলাদেশের সাধারণ মানুষের কথা কিন্তু এদের ভাবা উচিত। বাংলাদেশের মানুষ যেটা চাইবে, বাংলাদেশের মানুষ যদি জামাত শিবিরকে চায় জামাত শিবির আসবে, বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে চায় বিএনপি আসবে, বাংলাদেশের মানুষ যদি আবার আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগ আসবে। নির্বাচনটা হতে দিই। অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে কি হবে? অন্তর্বর্তী সরকার তো একটা দায়িত্ব নিয়ে সংস্কার এবং নির্বাচন করে বাংলাদেশের মানুষের কাছে পরিস্থিতিটা পৌঁছে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব তো তিনটি, একটি সংস্কার, নির্বাচন এবং দোষীদের বিচার। এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে যে সময় দরকার, সেই সময় তাকে রাজনৈতিক দলগুলো দিচ্ছে কিনা, বা 1.5 বছর এনাফ টাইম কিনা, বা সংস্কারের প্রশ্নে এখনো বাংলাদেশে সংস্কার কত শতাংশ সংস্কার সম্পূর্ণ হয়েছে। বিচার ব্যবস্থাও এখনো খুব একটা দৃশ্যমান আমরা দেখতে পাইনি এখনো, যদিও 13 তারিখে একটি গুরুত্বপূর্ণ রায় রয়েছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, এবং সেই সরকারের প্রধান মুখ শেখ হাসিনার বিরুদ্ধে সেই রায় কি আসে, এবং সেই দিনেও একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের। এই সমস্ত বিষয় তো রয়েছেই, কিন্তু সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ওপর যে রাজনৈতিক চাপ রয়েছে, সেই রাজনৈতিক চাপে কি কোথাও গিয়ে নির্বাচনের যে নির্ঘণ্ট সেটি কোনো শঙ্কার মধ্যে পড়ে কিনা, সে বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত, এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক, আমাদের ডেপুটি নিউজ এডিটর এবং আমার বন্ধু পরমাশিস ঘোষ। আপনারা জানেন যে আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, এবং আমি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছি। সেখানেও আমি ভারত এবং বাংলাদেশের বাঙালি কমিউনিটি এবং তাদের উত্থান পতন, জীবনগাথা, নানা বিষয় নিয়ে একেবারে তাদের সঙ্গে খোলাখুলি কথা বলেছি। আমার বিশেষ অনুরোধ থাকবে যে প্রথম কলকাতা ছাড়াও আমার নিজস্ব একটি অফিসিয়াল চ্যানেল রয়েছে, সুব্রত আচারিয়া ফেসবুক এবং সুব্রত আচারিয়া ইউটিউব চ্যানেল। সেখানে গিয়েও আপনারা এই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশি এবং ভারতীয়দের উত্থান পতন এবং জীবনগাথার গল্প আপনারা শুনতে পারবেন। এবং আমি কখনো কখনো অবশ্যই এর মধ্যে আমি 1 সপ্তাহ ধরে এসেছি, আমি কিন্তু বেশ কয়েকটি এপিসোড ইতিমধ্যেই ইন্টারভিউ বেজ সরজমিনে, আমাদের সাংবাদিকতার ভাষায় যেটা সরজমিনে মাঠ থেকে মাঠ পর্যায়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ, সেটিও কিন্তু ইতিমধ্যে 2টো প্রাসঙ্গিক প্রসঙ্গ আপনারা এই নিয়মিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রথম কলকাতায় দেখেছেন। তো আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা আমার যুক্তরাষ্ট্র সফরের এই ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের ভিডিও দেখার পর ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো আপনারা সরাসরি এখানেও জানাতে পারেন, বা আমার যে 2টো অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানেও আপনারা বলতে পারেন। এবার আমরা আলোচনায় ফিরবো। পরমাশিস, নির্বাচনের যেটা শুরুতেই বলছিলাম, নির্বাচনের দ্বার প্রান্তে বাংলাদেশের আপামর জনগণ এখন নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছেন। রাজনৈতিক দলগুলোর এই যে পরস্পর বিরোধী বক্তব্য, সেটিও আমার মনে হয় ইটস এ পার্ট অফ ইলেকশন, এবং সেই ইলেকশনের যে আবহের আগে আমরা সাধারণত দেখি তুমুল তর্ক বিতর্ক, সোশ্যাল মিডিয়া যুদ্ধ, টেলিভিশনে বাইট নেওয়া, দৌড়ঝাঁপ এবং মিডিয়াগুলোর ব্যস্ততা বেড়ে যায়। এই যে আলোচনা সমালোচনা এবং পরস্পর রাজনৈতিক বিরোধী বক্তব্য, সেটি হয়তো আরো জোরালো হবে। এর মধ্যে একটি কথা না বললেই নয়, তুমি জানো যে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি একটা প্রশ্ন তুলেছেন, এবং এই প্রশ্নটা কিন্তু খুব আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে আলোচনার জন্য রেফারির ভূমিকা, অন্য দলকে ডাকা কেন? অর্থাৎ সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আর এই বক্তব্যটা একটা বড় সত্য প্রকাশ করেছে, এটা আমাদের মনে হচ্ছে। কি সেই সত্য প্রকাশ? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে পরস্পরের উপর অনেকটা বিশ্বাস হারিয়েছে। কেউ কারোর সঙ্গে বসতে চাইছে না, অথচ সবাই দাবি করছে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। বাস্তবে এই অবিশ্বাসের দেওয়ালই জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা। যেটি আমি শুরুতেই বলছি যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাহলে বাধাটা কোথায়? এখানে পরিষ্কার হচ্ছে বাধাটা আসলে এই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পরস্পরের বিরুদ্ধে অবস্থান। 2024 সালে 5 আগস্ট বা তার জুলাই অগাস্ট আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি হাজার হাজার সাধারণ মানুষ, ছাত্র জনতা
তারা বুক চিতিয়ে দিয়েছিল। সত্যিই তো গত 15 বছর যে নির্বাচনী ব্যবস্থা দেখেছে মানুষ, এবং গুম খুম নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়া একটি সরকার, কোট আনকোট তাদের ভাষায় নির্বাচিত সরকার, যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রোধ করেছে, গণতান্ত্রিক অধিকারকে তারা একেবারে হত্যা করেছে, নির্বাচনী ব্যবস্থার একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখেছে, তার বিরুদ্ধেই কিন্তু সাধারণ মানুষের এই আন্দোলন ছিল। যদিও এই আন্দোলনকে ঘিরে অনেক ধরনের প্রশ্নও রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বা একটি মহল থেকে দাবি করা হয় এই আন্দোলনের পেছনে ডিপ স্টেট কাজ করেছে এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা বা মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা এর পেছনে বড় সহায়ক ভূমিকা পালন করেছে, এবং একই সঙ্গে একটি ফোর্স যেটি ওই সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরে বা সরকারের প্রশাসনের বিরুদ্ধে একটি ফোর্স কাজ করেছে, এবং এর মাথা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযুক্তের কাঠগড়ায় আনা হয়। সে সমস্ত অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও একটা জিনিস পরমাশিস অত্যন্ত বাস্তব, যে মানুষগুলো যে আবেগ নিয়ে রাস্তায় নেমেছিল, সেই আবেগ তো কোনো ডিপ স্টেট দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, আবেগ তো কখনো কোনো টাকায় তৈরি হয়নি, আবেগ তো কখনো কোনোভাবে আর্টিফিশিয়াল ভাবে আবেগ তৈরি করা হয়নি, আবেগটা সাধারণ মানুষের মধ্যে ছিল। এবার হ্যাঁ, আবেগটাকে সংঘবদ্ধ করে একটি, যদি কোট আনকোট যদি আওয়ামী লীগের ভাষায় বা অনেকের ভাষায় কথা বলি, কোট আনকোট এই আবেগটাকে সংঘবদ্ধ করে একটি বিস্ফোরক পরিস্থিতিতে হয়তো পেছন থেকে কোনো শক্তি কাজ করতেই পারে, সেটা আলোচনা। কিন্তু এই আবেগটা নিয়ে আমার মনে হয় কোনোভাবে প্রশ্ন করা উচিত নয় এবং অসম্মান হয়ে যাবে। তাহলে আবেগটা ছিল বাংলাদেশের সাধারণ মানুষ যাতে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, একেবারে সরল তাদের দাবি, এবং এটা তাদের অধিকার। সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্যই তাদের এই আন্দোলন, এবং যে কারণেই এখন যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সেখানে রাজনৈতিক দলগুলো সেই সরকারকে সহযোগিতা করবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এবার দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকটগুলো, সেগুলো নিয়ে আমরা এর পরের ধাপে আলোচনা করব। তো তার আগে আমি শুধু পরমাশিসকে বলবো, পরমাশিস, এর মাঝখানে একটি বিষয় আলোচনা না করলেই নয়। এই নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। তুমি গত 1-1.5 বছর ধরে এই ঘটনা দেখছো, তার আগে শেখ হাসিনার সরকারের সময় তোমার নজর ছিল। এই মুহূর্তে বাংলাদেশের যে নির্বাচনের যে আবহ বা পরিবেশ, সেই আবহতে তুমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট কিনা, বা তুমি কি আশাবাদী, না তুমি এই বিষয় নিয়ে তোমার মধ্যে কোনো শঙ্কা রয়েছে? দেখো, এখানে তোমাকে একটা কথা বলি, যে কথাটা বারবারই উঠে আসছে, যে আবেগ তাড়িত হয়ে কিন্তু মানুষ ক্ষোভ দেখিয়েছিল। সেই একজনের ক্ষোভ সম্মিলিত যখন জায়গায় গেছে, সেটা হচ্ছে গণবিক্ষোভে পরিণত হয়েছে। পিছন থেকে কোন শক্তি কাজ করেছে সেটা তো পরের কথা, কিন্তু হাজার হাজার আবেগ, লক্ষ লক্ষ আবেগ, সেটাতে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি সেটার গুরুত্ব আরোপ না করে, অন্তর্বর্তী সরকারকে যদি সহযোগিতা না করে, নির্বাচনের দিকে যদি তারা না এগোয় ঐক্যমত্যের ভিত্তিতে, আমি বলে দিচ্ছি আবারও বাংলাদেশের মাটিতে কিন্তু আবারও লক্ষ আবেগের গণবিক্ষোভ সঞ্চারিত হবে। সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে তাদের অধিকারকে রক্ষার জন্য তারা একসঙ্গে পথে নেবে, নির্বাচনের পথে এগোক, এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আবেগ কাকে চাইছে সেটা প্রমাণিত হয়ে যাবে। এটা যত ডিলে হবে তত কিন্তু আবার একটা একটা করে আবেগের ক্ষোভ গণবিক্ষোভে কিন্তু সঞ্চারিত হওয়ার জায়গা তৈরি করবে। একদমই। বলো। আরেকটা নোবেল লরিয়েট কিন্তু তখন পাশে এসে অন্তর্বর্তী সরকারের কিন্তু সহযোগিতা করবে না, কেন একটা জায়গা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে যাকে দায়িত্ব অর্পণ করেছিল বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো, তার উপদেশ সহযোগিতা না করার ফলে কিন্তু পরবর্তী পর্যায়ে তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ যাকে নির্বাচনে আনবে, আমাদের কি আছে, তাদের দেশের সরকার তো, সে দেশের মানুষ যদি চায়, যারা চাক না জামাত শিবির, গোটা বিশ্বের কাছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার সবচেয়ে আগে গড়া প্রয়োজন, যদিও সেটা যেন নিরপেক্ষ সরকার এবং সত্যিকারের মানুষ যেন ভোটটা দিতে পারে, যেটা আশু প্রয়োজন। একদমই তাই। আমরা এবার অন্তর্বর্তীকালীন সরকারের সংকট নিয়ে 2-4টি কথা বলবো, এবং তারপর আস্তে আস্তে করে এই আজকের যে প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনা সেটা শেষ করব। প্রিয় দর্শক,
পুরো অনুষ্ঠান বা পুরো আলোচনা জুড়ে থাকার অনুরোধ করব, এবং আমরা প্রতিদিনকার মতো যেরকম ভাবে বলি যে এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্নমত সেটি লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করে, এবং আমরা চেষ্টা করি যে সম্পর্ক, যে পরিস্থিতি, যে সম্পর্ক, যে বাংলাদেশ বা ভারতের যে কোনো রাজনৈতিক উদ্যোগ পরস্পরের সঙ্গে পরস্পর সম্পর্কিত, সেই রাজনৈতিক উদ্যোগ নিয়ে আমাদের আলোচনা হয়, এবং সে কারণে আপনাদের সামনে আমরা দুজন হাজির হই। সংকট যেটি বলছিলাম যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সামনেও বেশ কিছু সংকট রয়েছে। এই সরকার চেয়েছিল 7 দিনের মধ্যে সব দল নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছবে, তারপর সেই প্রস্তাব তারা বাস্তবায়ন করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সময় তো শেষ, সিদ্ধান্ত এখনো অন্তর্বর্তীকালীন সরকার নেয়নি। এখন সরকারের সামনে দুটো রাস্তা খোলা রয়েছে বলে আমার মনে হয়েছে। একদিকে রাজনৈতিক ঐক্যমত ছাড়া এগুলে একতরফা তকমা আসবে তাদের বিরুদ্ধে। আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো এমনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে একটি চাপ প্রয়োগ করে রেখেছে। অন্যদিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থেমে যান তাহলে তাকে অক্ষম বলে অভিযোগ করা হবে। এই দ্বিধায় এখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা বলে আমার মনে হয়েছে। কারণ আমি এর আগে বলেছি যে তারেক রহমান যেভাবে সরকারকে একটি লাইন অফ কন্ট্রোল বেঁধে দিয়েছে, তাতে এটা পরিষ্কার যে রাজনৈতিক অদক্ষতার বিষয়ে এটি কিন্তু প্রধান যে রাজনৈতিক শক্তি বিএনপির পক্ষে আড়ে ঠাড়ে নয়, পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবার শুধু শেষ করব প্রিয় দর্শক, যে সব মিলিয়ে বাংলাদেশে এখন রাজনীতির এক অচল অবস্থা, সেটা পুরোপুরি বলবো না, তবে রাজনীতির একটি সম্ভাবনাময় বাঁকে দিকে এগোনোর সময় যে টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটি সত্যি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটি উদ্বেগের কারণ। বিএনপি নির্বাচনের দিকে ঝুঁকছে, ইসলামী দলগুলো গণভোটে আগ্রহী, আর অন্তর্বর্তীকালীন সরকার একা আটকে পড়েছে ঐক্যের অভাবে। তাহলে শুধু এখন এইটুকুনি বলবো, রাজনীতি তখনই টেকে যখন প্রতিপক্ষের প্রতি ন্যূনতম আস্থা থাকে। আজ বাংলাদেশের দলগুলো যদি সেই আস্থা ফিরিয়ে না আনে, তাহলে সংস্কার, নির্বাচন সবই কেবল কাগজে লেখা থেকে যাবে। এটা আমরা একটা বড় সড়ো প্রশ্ন রেখে গেলাম আপনাদের সামনে। তাহলে প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।